আসসালামু আলাইকুম এভরিওয়ান। ব্ল্যাক ওয়াইন গল্পের 10 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। নভেম্বরের মধ্যে সময়, পুরোপুরি শীত না পড়লেও রাতের শেষ ভাগে ভালো শীতই পড়ে, কুয়াশাও পড়ে। রাত তখন 1:40 কিংবা তার চেয়েও বেশি। আজফার চেরির পা শিকল থেকে মুক্ত করে তার রুমের সাথে যুক্ত সুইমিং পুলের কাছে নিয়ে যায়। চেরি অনবরত আজফারের হাতের মুঠো থেকে নিজের চুল ছাড়াতে চাইছে। কি করছেন? ছেড়ে দেন প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এইভাবে বলবো না। লাগছে। আজফার চেরির কোনো কথা না শুনে তাকে ঠান্ডা পুলের পানিতে ছুঁড়ে ফেলল। হঠাৎ ধাক্কায় নাক মুখ থেকে পানি ঢুকে শ্বাস আটকে আসে চেরির। নাকে গলায় মস্তিষ্কে তীব্র জ্বালা অনুভব করে। আগে থেকে সাঁতার জানাই নিজেকে সামনে ভেসে উঠতে সক্ষম হয় চেরি। পানি থেকে মাথা তুলতেই গলা জ্বালিয়ে কেসে উঠল সে। যন্ত্রণায় চেরির চোখ মুখ লাল হয়ে গেছে। সাঁতরে পুলের সাইডে এসে টাইলসের হাত দিয়ে দিয়ে দাঁড়ায়। ঠান্ডায় তার শরীর কাঁপছে, ঠোঁট জোড়াও তিরতির করে কাঁপছে। ভেজা চোখ তুলে আজফারের দিকে তাকায় সে। রাগ, বিষয়, অপমানের অন্তর বিষিয়ে উঠে চেরির। নিজেকে দমাতে না পেরে বলে ওঠে, শুনেছি মানুষের সত্য হজম হয় না, আজ দেখেও নিলাম। ব্যাস এই কথাটাই চেরির কাল হলো। চেরি সরল মনে বলা কথারই আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। আজফার পুলের কাছে এসে চেরির পুনরায় চেরির চুলের মুঠি শক্ত করে চেপে ধরে। রাগে বড় বড় শ্বাস ফেলে বলে, হোয়াট ডিড ইউ ব্লাডি সে? আমার সত্যি হজম হয় না? তোকে যত দেখছি আমি ততই অবাক হচ্ছি। এত সাহস কোত্থেকে আসে তোর? আজ তোর সব সাহস আমি নিংড়ে দিব। রাগে ফেটে আজফার চেরির চুল ধরে টেনেই পুল থেকে তুলে। চেরির মনে হলো এই বুঝি মাথার চামড়া সহ চুলগুলো আলাদা হয়ে যাবে মস্তিষ্ক থেকে। চিৎকার করে কেঁদে উঠল চেরি। পুল থেকে চেরিকে তুলে আজফার তার চুল ছেড়ে দেয়। চেরিকে জোরপূর্বক দাঁড় করিয়ে ভালো বাহু দিয়ে চেরির গলা চেপে ধরে। চেরি ছটফট করে উঠল। আজফারের হাতে হাত দিয়ে ছাড়াতে চেষ্টা করে। আজফার চেরিকে ছাড়ে না, আর শক্ত করে চেপে ধরে। তার কানের কাছে মুখ নিয়ে বলে, আজ তোকে জাহান্নাম থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। তুমি তোমার নিজের অবস্থার দিকে তাকিয়ে নিজেই করুণা করবে। আজফারের কথাই অজানা আশঙ্কায় চেরির বুক কেঁপে ওঠে। নিজেকে ছাড়ানোর তাগিদে আরো বেশি ছটফট করে ওঠে। আজফার চেরিকে ছেড়ে দিয়ে হাত ধরে টেনে রুমে নিয়ে যায়। চেরি আজফারকে শরীরে সমস্ত শক্তি দিয়ে কিল ঘুষি দিতে লাগলো, কিন্তু আজফারের পুরুষালী শক্তির সামনে তার শক্তি নিতান্তই তুচ্ছ। আজফার চেরিকে রুমে এনে খাটের উপর ছুঁড়ে মারলো। অতঃপর চেরির দিকে এগিয়ে যেতে যেতে বলল, কনগ্রাচুলেশনস রেড ওয়াইন, তুমি তোমার শেষ থাকা জিনিসটাও আমার মতো এক নরপিচাসের হাতে হারাতে চলেছ। তোমার ভাগ্যের জন্য হাততালি দাও। কপালের আঘাত, মাথা ব্যথা, ঠান্ডা সব মিলিয়ে চেরির অবস্থা খুবই খারাপ। মেয়েটা ভয়ে থরথর করে কাঁপছে। চেরি জোরে জোরে কেঁদে উঠল, কিন্তু চেরির কান্নায় আজফারের পৈশাসিক মন গলল না। সে তো তাকিয়ে আছে চেরির ভীতু সন্ত্রস্ত চোখ আর গোলাপি ঠোঁটজোড়ার দিকে, যেগুলো এই মুহূর্তে তাকে পাগল করার জন্য যথেষ্ট ছিল। আজফার এগিয়ে গিয়ে চেরির পা ধরে নিজের দিকে টেনে আনলো। চেরি আর কিছু বলার আগেই আজফার চেরির ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। ঘৃণায় রাগে চেরি আজফারের গাল খামচে ধরলো। এতে আজফার যেন আরো রেগে গেল। সে চেরিকে ছেড়ে দিয়ে চোখ কটমট করে চেরির দিকে তাকায়। চেরি কিছু বলতে চাইলে আজফার চেরির হাত ধরে খাটের সাথে চেপে ধরলো। চেরি আগতি মিনতি করে বলল, দয়া করে ছেড়ে দেন, রহম করুন। আজফার বলল, ইটস নট পসিবল রেড ওয়াইন, ইউ উইল হ্যাভ টু বি পানিশড, সো সেটেল ডাউন, ইটস বেটার ফর ইউ, বিকজ ইউ আর বিউটিফুল অ্যান্ড আই অ্যাম আ মনস্টার। বলেই একটা বাঁকা হাসি দিয়ে আজফার চেরির ওপর ঝাঁপিয়ে পড়ে। আজফারের এলোমেলো স্পর্শে চেরি ক্ষণে ক্ষণে চিৎকার দিয়ে ওঠে। চেরির চিৎকার এই চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। এভাবে চিৎকার করতে করতে এক পর্যায়ে চেরি আর সহ্য করতে পারে না, জ্ঞান হারিয়ে ফেলে। এর কোনো রকম বাধা না পেয়ে আজফার আরো উন্মাদ হয়ে ওঠে। এতে ক্ষত বিক্ষত হয় চেরির শরীর। ইনায়ার উগ্রতায় কায়ান সেরাব দাঁতে দাঁত চেপে ধরে। শক্ত হাতে ইনায়াকে নিজের থেকে ছাড়িয়ে সজোরে একটা চর বসিয়ে দেয় ইনায়ার গালে। এরকম নির্লজ্জ মেয়ে মানুষ সে একেবারেই সহ্য করতে পারে না। অতিরিক্ত রাগে জীবনের প্রথম কায়ান সেরাপে প্রথম একটা মেয়ের গায়ে হাত তুলেছে। চর খেয়ে ইনায়া একদিকে ঝুঁকে যায়, তার ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসে। ইনায়া বাঁকা হেসে সোজা হয়ে দাঁড়ায়। কায়ান সেরাফের চোখে চোখ রেখে বুড়ো আঙুল দিয়ে ঠোঁটের কোণে লেগে থাকা রক্ত মুছে বলে, হাড় কাত করে প্রশ্ন করে, ওন্ট ইউ ড্রপ মি হোম? কায়ান সেরাফ চোখ গরম করে বলে, এই মেয়ে, তোমার কি মিনিমাম লজ্জা লাগে না? ইনায়া ব্যঙ্গ করে হেসে বলে, কেন লজ্জা করবে? আমি কি নেকেড দাঁড়িয়ে আছি? অবভিয়াসলি আই এম ভেরি ডিস্টেন্ট ওমেন। এত মানুষের সামনে আনপ্যাক হই না, দ্যাটস মিনস লজ্জা আছে।
কায়ান শিরাপ বিরক্ত হয়ে ইনায়ার পাশ কাটিয়ে চলে যেতে ধরলে ইনায়া এক লাফে কায়ান শিরাপের কোলে উঠে তার গলা জড়িয়ে ধরে। আচানক এমন কিছু হওয়ায় কায়ান শিরাপ হতভম্ব হয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে ইনায়াকে নিজে থেকে ছাড়াতে চায়, কিন্তু ছাড়াতে পারে না। ইনায়া চুম্বকের আঠার মতো তার সাথে চিপকে থাকে। অবশেষে কায়ান শিরাপ বাধ্য হয়ে তাকে কোলে নিয়ে ক্লাব থেকে বেরিয়ে যায়। ক্লাবের বাইরে যেতেই দেখতে পায় তার লোকেরা বাইরে দাঁড়িয়ে আছে। তারা সকলে কায়ান শিরাপকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তাদের এই চাহনি দেখে কায়ান শিরাপ কিছুটা অস্থিরতায় পড়ে যায়। তবে ইনার মধ্যে কোনো হেলদো নেই, সে আগের মতোই কায়ান শিরাপের সাথে চিপকে থাকে। কায়ান শিরাপ দীর্ঘশ্বাস ফেলে একজনকে উদ্দেশ্য করে বলে, একে নামাও আমার কোল থেকে, আর ঠিকানা জেনে সেফলি বাড়ি পৌঁছে দাও। কায়ান শিরাফের কথা মতো একজন ইনায়াকে ধরতে আসলে ইনায়া এক হাতে কায়ান শিরাফের গলা পেঁচিয়ে অন্য হাত দিয়ে ওই লোকের মুখে বরাবর ঘুষি মেরে বলে, ডোন্ট টাচ মি, একেবারে জানে মেরে ফেলবো। পরপর আবারও দু হাতে জড়িয়ে কায়ান শিরাফের গলা পেঁচিয়ে ধরে। ঘুষিতে আহত হয়ে লোকটা পিছিয়ে যায়, তার নাক ফেটে রক্ত পড়ছে। ভয়ে আর কেউ এগিয়ে ইনায়াকে ধরতে যায় না। এই দেখে কায়ান শিরাফ দীর্ঘশ্বাস ফেলে সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। সে ইনায়াকে নিজের বাড়ি দিকে নিয়ে এগিয়ে যায়। গাড়ির ড্রাইভিং সিটের পাশে ইনায়াকে বসিয়ে দিতে চাইলে সে ভদ্রভাবে বসে পড়ে। এই দেখে কায়ান শিরাপ স্বস্তির শ্বাস ফেলে, অতঃপর নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। ইনায়া গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বুজে আছে। কায়ান শিরাপে তার দিকে তাকিয়ে বলে, অ্যাড্রেস বলো। ইনায়া একবার চোখ মেলে রাস্তার দিকে তাকিয়ে বলে, সোজা গিয়ে লেফট। কথা অসম্পূর্ণ রেখে সে আবার চোখ বন্ধ করে ফেলে। কায়ান শিরাপ রাগে শক্ত করে গাড়ি চালাতে থাকে। ভয়ঙ্কর এক রাত অতিবাহিত হওয়ার পর দিনের আলো ফুটেছে। আস্তে ধীরে চোখ মেলে তাকালো চেরি। চোখ মেলে তাকাতেই কালো লাল মিশ্রিত এক অদ্ভুত রঙের সিলিং ভেসে ওঠে চোখের সামনে। শূন্য মস্তিষ্কে তাকিয়ে থেকে সিলিংয়ের দিকে একটু নড়ে চড়ে উঠতেই পুরো শরীর তার ব্যথায় টনটন করে উঠল। ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে নেয় চেরি। বন্ধ চোখের পাতায় ভেসে ওঠে কাল রাতে ঘটে যাওয়া নির্মম নির্যাতনের ঘটনা। আজফার কতটা হিংস্র হয়ে উঠেছিল তার প্রতি ভাবতেই চেরির চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ে। কি দোষ ছিল তার? নিজের সত্যি অনুভূতি বলা কি তার অপরাধ? যদি তাই হয়, অপরাধের দায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করত। সে খুশি খুশি সুরে চড়ে যেও, এভাবে লাঞ্ছিত না করলেও পারত। চেরি চোখ মেলে তাকালো। কান্না করার ফলে চোখ দুটো লাল হয়ে গেছে তার। চেরি নিজের পাশে থাকা নিষ্ঠুর মানবের দিকে এক নজর তাকালো, যে কিনা এখন গভীর ঘুমে মগ্ন। কি শান্তির ঘুম! একজনের ওপর এরকম নির্মম নির্যাতন করে কিভাবে মানুষ এরকম নিশ্চিন্তে ঘুমোতে পারে? তার কি অনুতাপ হয় না? বুক কি একবারও কাঁপে না? সে আদৌ মানুষ তো? কোনো মানুষ কিভাবে এতটা বিবেকহীন মনুষ্যত্বহীন হতে পারে? চেরি ঘৃণায় চোখ সরিয়ে ফেললো। আস্তে আস্তে করে বিছানা থেকে নেমে চেরি দাঁড়ায়। ফ্লোরে পা রেখে দাঁড়াতেই তলপেটে চেপে ধরে পুনরায় বসে পড়ে। কোমরের উরুর মাংসপেশি ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা। আগে কখনো এরকম ব্যথায় জর্জরিত হয়নি চেরি শরীর। আজফারের উঠে যাওয়ার ভয়ে মুখ চেপে ধরে কেঁদে উঠল। একদিন সে যত চোখের জল ফেলেছে, পুরো 18 বছরেও এত কাঁদেনি সে। নিজেকে সামনে নিয়ে পুনরায় উঠে দাঁড়ায় সে। নিজে থেকে নিজের পরনে হালকা ভেজা শার্টটি কুড়িয়ে নিয়ে গায়ে জড়িয়ে নেয়। ভেজা শার্টটা গায়ে জড়াতেই শীতে গায়ে কাটা দিয়ে ওঠে চেরির। সেদিকে ভ্রুক্ষেপ না করে আস্তে হেঁটে কাবার থেকে কাপড় নিয়ে ওয়াশরুমের ভিতরে ঢুকে যায়। প্রতিটি কাজ এত আস্তে আস্তে করছে যাতে ভুল করেও একটু শব্দ বের হতে না পারে। এই মুহূর্তে আজফারের কথাও শুনতে চায় না। আর আজফার জেগে গেলে নির্ঘাত তাকে হেই করে কথা শুনিয়ে দিত, যা তার ক্ষতবিক্ষত হৃদয় সইতে পারত না। এদিকে চেরি ওয়াশরুমের দরজা বন্ধ করতেই আজফার চোখ মেলে উঠে বসে। তার ঘুম আগে ভেঙেছিল যখন চেরি ফ্লোর থেকে শার্ট তুলে গায়ে জড়া ছিল তখন। এতক্ষণ ধরে সে নিঃশব্দে চেরির প্রতিটা পদক্ষেপ পর্যবেক্ষণ করছিল। অন্য সময় হলে দু একটা তীক্ষ্ণ কথা বলে মেয়েটাকে আঘাত করত আর একটু ভেঙে দিত তাকে, কিন্তু আজ হঠাৎ কি হলো সে জানে না। চুপ করে তাকিয়ে থাকতে ভালো লাগছিল, কিন্তু কেন? প্রশ্নটা মাথায় আসতেই নিজেরই তার উত্তর দিল। চেরির এই ভেঙে পড়াটা তার ভালো লাগার কারণ। চোখ ঘুরিয়ে সাদা বেডসাইডে ছোপ ছোপ রক্তের দাগগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। চোখের ওপর আড়াআড়িভাবে এক হাত রেখে শুয়ে পড়ল। কাল রাতে ঘটে যাওয়া ঘটনা তার পরিকল্পনায় ছিল, তবে এভাবে এত জলদি নয়। তবে যেহেতু ঘটে গেছে, এরপর থেকে সবটা তার পরিকল্পনা মতোই সব হবে। এই মেয়ে
সরো আমার উপর থেকে, নয়তো গাড়ি থেকে ছুঁড়ে ফেলবো। কান শেরাফের কর্কশ কণ্ঠে বলা কথাটি ইনায়ের কান পর্যন্ত যেতেই চোখ মেলে তাকাই সে, মাথায় হাত দিয়ে চেপে ধরে কপাল কুঁচকে তাকাই সে কান শেরাফের দিকে, বিরক্ত নিয়ে বলে, কি সমস্যা? কান শেরাফ চল শক্ত করে দাঁতে দাঁত চেপে ধরে বলে, এই মুহূর্তে কোথায় বসে আছো দেখলে বুঝতে পারবে কি সমস্যা। রাতে ইনায়া সোজা গিয়ে লেফট বলার পরে ঘুমিয়ে যায়। কায়ান শেরাফ তার কথা মতো সোজা গিয়ে লেফটে যাওয়ার পর এক জায়গায় গিয়ে দুটি রাস্তা শুরু হয়। তখন ইনায়াকে ডেকে কোন দিক যাবে জিজ্ঞাসা করলে সে মাথা ঘুরিয়ে আবারও ঘুমিয়ে যায়। এরপর কায়ান শেরাফ আর কয়েকবার তাকে ডাকলে সে বিরক্ত নিয়ে কায়ান শেরাফের দিকে তাকায়। অতঃপর তড়িৎ গতিতে নিজের সিট থেকে উঠে কায়ান শেরাফের কোলে বসে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। কায়ান শেরাফ তাকে অনেক চেষ্টা করেও তাকে নিজের থেকে সরাতে পারেনি। এক সময় হাল ছেড়ে বিরক্ত নিয়ে এভাবে বসে থাকে। বসে থাকতে থাকতে কোথা থেকে কোথায় তার চোখ লেগে গেছে সে জানে না। ইনায়া হাই তুলে কায়ান শেরাফের কোল থেকে নেমে পাশের সিটে গিয়ে বসে বলে, এত মোটা শরীর বানিয়ে কি লাভ? সামান্য একটা মেয়েকে কয়েক ঘন্টা কোলে রাখতে পারেন না? কায়ান শেরাফ বলে, এই মেয়ে, রাতের নেশা এখনো কাটেনি নাকি একটা চর মেরে নেশা কাটাতে হবে? আজকের গল্পটি এ পর্যন্তই শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।